প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ খোরশেদ আলম, প্রভাষক অর্থনীতি বিভাগ, দুনিয়া বিশ্ববিদ্যালয় কলেজ। দুনিয়া বিশ্ববিদ্যালয় কলেজ আয়োজিত উচ্চ মাধ্যমিক প্রথম বর্ষে অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আজকে আমি অর্থনীতি বিষয়ের অর্থনীতি প্রথম পত্রের ভোক্তা ও উৎপাদক আচরণ নিয়ে আলোচনা করব। তোমাদের সাথে সরাসরি ক্লাস নিতে পারলে বেশি ভালো হতো, যেহেতু প্যান্ডেমিক অবস্থা চলছে, তাই এই অনলাইন ক্লাসের অবস্থা। আশা করছি তোমরা যারা অর্থনীতি বিষয়টিকে তোমাদের সাবজেক্ট হিসাবে নিয়েছ, মনোযোগ সহকারে ক্লাসটি উপভোগ করবে এবং বোঝার চেষ্টা করবে। আজকে আমরা যে বিষয়টি আলোচনা করব তা হচ্ছে অর্থনীতি প্রথম পড়তে ভোক্তা ও উৎপাদকের আচরণ। এই অধ্যায়ে এখানে আমরা যে যে বিষয়গুলো আলোচনা করব সেগুলো হচ্ছে স্থিতিস্থাপকতা, চাহিদার স্থিতিস্থাপকতা, চাহিদার আয় স্থিতিস্থাপকতা, চাহিদার দাম স্থিতিস্থাপকতা ও আর স্থিতিস্থাপকতা। তোমাদের একটু বলে রাখি, এই বিষয়গুলো থেকে সিকিউতে যেমন কোশ্চেন হয়, একইভাবে এমসিকিউ থেকে 4 থেকে 5টি কোশ্চেন হয়ে থাকে। তো আমরা যদি ক্লাসটি মনোযোগ সহকারে বোঝার চেষ্টা করি, আশা করি তোমাদের পরীক্ষায় তোমরা 3 থেকে 4টি এমসিকিউ কোশ্চেনের আনসার যেমন করতে পারবে, একইভাবে সিকিউর অনেক কোশ্চেন সমস্যার সমাধান তোমাদের হয়ে যাবে। আশা করছি তোমরা মনোযোগ সহকারে ক্লাসটি উপভোগ করবে। তাহলে চলো আমরা কথা না বাড়িয়ে ক্লাসে চলে যাই। প্রিয় শিক্ষার্থী, আমরা প্রথমে শিখব স্থিতিস্থাপকতা কি। এখানে আমাদের লিখেছি স্থিতিস্থাপকতা, ইলাস্টিসিটি। তো আমরা সাধারণ কথায় স্থিতিস্থাপকতা বলতে বুঝি স্বাধীন চলকের মানের পরিবর্তনের ফলে অধীন চলক যে হারে সাড়া দেয় বা অধীন চলকের মান যে হারে পরিবর্তিত হয় তাকে স্থিতিস্থাপকতা বলে। এখন এক্ষেত্রে স্বাধীন চলক কি, অধীন চলক কি, সে বিষয়গুলো আমরা একটু পরে আলোচনা করব। তোমরা সংজ্ঞাটা একটু বুঝে রাখার চেষ্টা করো, বোঝার চেষ্টা করো। আমি আবারও বলছি, স্বাধীন চলকের মানের পরিবর্তনের ফলে অধীন চলক যে হারে সাড়া দেয় বা অধীন চলকের মান যে হারে পরিবর্তিত হয় সেই হারকে বা সেই পরিবর্তিত মানকে স্থিতিস্থাপকতা বলা হয়। এক্ষেত্রে স্বাধীন চলক, অধীন চলক বিষয়গুলো আমরা একটু পরে আলোচনা করব। এরপরে আছে চাহিদার স্থিতিস্থাপকতা। তো এবার আমরা শিখব চাহিদার স্থিতিস্থাপকতা। চাহিদা অপেক্ষকে একাধিক স্বাধীন চলকের মধ্যে যে কোনো একটি স্বাধীন চলকের মানের পরিবর্তনের ফলে অধীন চলকের মান যে পরিবর্তন হয় সে হারকেই চাহিদার স্থিতিস্থাপকতা বলে। আমি আবারও বলছি, চাহিদা অপেক্ষকে একাধিক স্বাধীন চলকের মধ্যে যে কোনো একটি চলকের মান পরিবর্তনের ফলে অধীন চলকের মানের যে পরিবর্তন হয় তাকে চাহিদার স্থিতিস্থাপকতা বলে। আমি একটি উদাহরণের মাধ্যমে স্বাধীন চলক কি, অধীন চলক কীভাবে মান পরিবর্তিত হচ্ছে সে বিষয়টি তোমাদের বোঝানোর চেষ্টা করছি। আশা করি তোমরা সামনে খাতা কলম রাখবে, প্রয়োজনীয় নোটগুলো লিখে রাখবে। তাহলে চলো আমরা উদাহরণের মাধ্যমে বোঝার চেষ্টা করি স্বাধীন চলক কি বা কীভাবে স্থিতিস্থাপকতা নির্ণয় হয়। শিক্ষার্থী বন্ধুরা, এখানে আমি একটি চাহিদা অপেক্ষক লিখেছি, কিউডি ইকুয়াল 400 - 10p। এখন আমরা জানবো এখানে কোনটা স্বাধীন চলক, কোনটা অধীন চলক, কার মান তার উপর নির্ভরশীল। দেখো, কিউডি অর্থ হচ্ছে কোয়ান্টিটি অফ ডিমান্ড, চাহিদার পরিমাণ। তারপর আমি লিখেছি 400 - 10p। এখানে ইকোনমিক্সের পি অর্থ হচ্ছে প্রাইস, দাম। আমরা জানি দাম প্রতিনিয়তই পরিবর্তনশীল, তাই এখানে আমার পি হচ্ছে স্বাধীন চলক। এই পি এর মানের উপর নির্ভর করবে আমার কিউডির মান বা চাহিদার পরিমাণ। পি এর মান যদি বেড়ে যায় চাহিদার পরিমাণ কমে যাবে, বা পি এর মান যদি কমে যায় চাহিদার পরিমাণটা বেড়ে যাবে। তাহলে পি এর মানটা হচ্ছে স্বাধীন
এখানে পি এর মান পরিবর্তনের উপর কিউডি এর মান নির্ভর করে। এক্ষেত্রে পি হচ্ছে স্বাধীন চলক, কিউডি হচ্ছে অধীন চলক। তাহলে কিভাবে আমি মানটা বের করেছি দেখি একটু। দেখো, আমি প্রথমে পি এর মান ধরেছি 5, পি ইকুয়াল 5 হলে কিউডি ইকুয়াল আমার আসে 350। এখন পরবর্তীতে আমি যদি পি এর মানটা বাড়িয়ে দিই বা দামটা যদি বেড়ে যায়, ধরে নিলাম 10, পি ইকুয়াল 10 হলে কিউডির মান আসে 300। আমার প্রথমে যখন দাম 5 টাকা ছিল তখন চাহিদার পরিমাণ আসে 350, দাম বেড়ে 10 টাকা হলে চাহিদার পরিমাণ কমে গিয়ে হয়েছে 300। অর্থাৎ পি এর মানের উপর কিউডির মান ডিপেন্ড করে। এক্ষেত্রে পি হচ্ছে স্বাধীন চলক, কিউডি হচ্ছে আমার অধীন চলক। এভাবে স্বাধীন চলকের মানের পরিবর্তনের ফলে অধীন চলকের মান যে পরিবর্তন হয় সেই হারকে চাহিদার স্থিতিস্থাপকতা বলা হয়। আশা করি তোমরা বিষয়টি বুঝতে পেরেছ। এখন আমরা শিখব চাহিদার দাম স্থিতিস্থাপকতা, প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ড। আগে আমরা সংজ্ঞাটা শিখি। দামের আপেক্ষিক অথবা শতকরা পরিবর্তনের ফলে চাহিদার পরিমাণের যে শতকরা পরিবর্তন হয় তাকে চাহিদার দাম স্থিতিস্থাপকতা বলে। আমি আবারও বলছি, দামের আপেক্ষিক অথবা শতকরা পরিবর্তনের ফলে চাহিদার পরিমাণের যে শতকরা পরিবর্তন হয় তার পরিমাণকে চাহিদার দাম স্থিতিস্থাপকতা বলে। এখানে দাম স্থিতিস্থাপকতার সূত্রটি লিখেছি ইপি। ইপি সংক্ষেপে লেখা হয়েছে ইলাস্টিসিটি অফ প্রাইস, অর্থাৎ দাম স্থিতিস্থাপকতা। ডেল্টা কিউ বাই ডেল্টা পি ইন্টু পি বাই কিউ। এখানে ডেল্টা কিউ অর্থ হচ্ছে চাহিদা পরিবর্তনের পরিমাণ, ডেল্টা পি অর্থ হচ্ছে দাম পরিবর্তনের পরিমাণ, পি প্রাথমিক দাম বা প্রথম যে দাম থাকে সে দামকে বলা হয় কিউ, প্রাথমিক পরিমাণ বা প্রথমে যে চাহিদার পরিমাণটা থাকে সে পরিমাণকে ধরা হয়। বিষয়টি আমি একটি গাণিতিক উদাহরণের মাধ্যমে তোমাদের বোঝানোর চেষ্টা করছি। আশা করি তোমরা মনোযোগ সহকারে বোঝার চেষ্টা করবে। তাহলে আমরা গাণিতিক উদাহরণটি লক্ষ্য করি। শিক্ষার্থী বন্ধুরা, এখানে আমরা চাহিদার দাম স্থিতিস্থাপকতার একটি গাণিতিক উদাহরণ দেওয়ার চেষ্টা করেছি। তোমরা একটু খেয়াল করো। কোনো দ্রব্যের পূর্বের দাম একক প্রতি 10 টাকা, তখন চাহিদার পরিমাণ 100 একক। দাম পরিবর্তিত হয়ে 9 টাকা হলে চাহিদার পরিমাণ বৃদ্ধি পেয়ে 110 হলে 110 একক হলে দাম স্থিতিস্থাপকতা নির্ণয় করো। এখানে আমরা স্থিতিস্থাপকতার সূত্রগুলো পেয়েছি, বিভিন্ন মান বসিয়েছি। আমরা কীভাবে মানগুলো পেয়েছি সেটা তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি। এখানে প্রথমে চাহিদা পরিমাণ দিয়েছে 100 একক। প্রথমে চাহিদা পরিমাণ 100 একক, তাই প্রাথমিক চাহিদা কিউ ইকুয়াল 100। পরবর্তীতে চাহিদা পরিবর্তিত হয়েছে 110 একক, তাই পরিবর্তিত চাহিদা Q1 ইকুয়াল 110 একক। এরপরে আসো, প্রথমে দাম ছিল 10 টাকা, তাই প্রাথমিক দাম P ইকুয়াল 10 টাকা। পরবর্তীতে দাম হ্রাস পেয়ে হয়েছে 9 টাকা, তাই পরিবর্তিত দাম এখানে 9 টাকা। এখন আমি এখানে ডেল্টা কিউ বাই ডেল্টা পি এই মানটা বের করবো। ডেল্টা কিউ আমরা Q1 থেকে কিউ বিয়োগ দিয়েছি, 110 থেকে 100 বিয়োগ করে পাই 10 একক চাহিদার পরিমাণ। একইভাবে দামের ক্ষেত্রে P1 থেকে P বিয়োগ করলে আমরা যে মান পাই সেটা হচ্ছে -1। এখন এই মানগুলো আমরা এর সূত্রে বসাবো। দেখো, সূত্রে ডেল্টা কিউর মান আছে এখানে আমাদের কত? 10। তাহলে 10 বসালাম। নিচে আছে ডেল্টা পি এর মান আমরা কত পেয়েছি? -1 বসালাম। পি প্রথম দাম বা প্রাথমিক দাম হচ্ছে এখানে কত? একক প্রতি 10 টাকা, তাই আমি 10 বসিয়েছি। কিউ হচ্ছে প্রাথমিক চাহিদা, এই প্রাথমিক চাহিদা আমার প্রথমে কত ছিল? 100 একক, এই 100 একক বসিয়েছি। এখন এটাকে আমরা গুণ করে ভাগ করে যে মান পাই সেটা হচ্ছে -1 ঋণাত্মক মান। দাম স্থিতিস্থাপকতার ক্ষেত্রে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে ঋণাত্মক চিহ্ন অবজ্ঞা করা যায়, তাই আমি এখানে লিখে গেছি এক্ষেত্রে ঋণাত্মক চিহ্ন অবজ্ঞা করে। তাহলে আমি এক্ষেত্রে যে মান পাই তা হচ্ছে 1, ইপি ইকুয়াল 1। অর্থাৎ এই উদাহরণের ক্ষেত্রে আমরা যে দাম স্থিতিস্থাপকতা পাই সেটা হচ্ছে 1।
এভাবে আমরা শিক্ষার্থী বন্ধুরা গাণিতিকভাবে চাহিদার দাম স্থিতিস্থাপকতা সহজেই নির্ণয় করতে পারবো। এক্ষেত্রে আমাদের সূত্রটি মনে রাখতে হবে, ডেল্টা কিউ বাই ডেল্টা পি ইন্টু পি বাই কিউ। ডেল্টা কিউ মান কীভাবে বের করতে হয় আমি তোমাদের দেখালাম, ডেল্টা পি এর মান কীভাবে বের করতে হয় সেটাও দেখালাম। এইভাবে মান বের করে মানগুলো আমরা সূত্রে বসিয়ে দেবো এবং সূত্র বসানোর পর এটাকে গুণ ভাগ যা করে করতে হয় করে যে রেজাল্টটা পাবো সেটা হচ্ছে দাম স্থিতিস্থাপকতা। এভাবে আমরা পরীক্ষায় এমসিকিউ আকারে এরকম ম্যাথ দেওয়া থাকে যে দাম স্থিতিস্থাপকতা নির্ণয় করো। আশা করছি তোমরা এই নিয়মগুলো মেনে করলে যে কোনো যে কোনো দাম স্থিতির সমস্যার সমাধান করতে পারবে। এখন আমরা চাহিদার আয় স্থিতিস্থাপকতা সম্পর্কে জানব। প্রথমে সংজ্ঞাটা আমরা জেনে রাখি। আয়ের আপেক্ষিক অথবা শতকরা পরিবর্তনের ফলে চাহিদার পরিমাণের যে শতকরা পরিবর্তন হয় তাকে চাহিদার আয় স্থিতিস্থাপকতা বলে। আবারও বলছি, আয়ের আপেক্ষিক অথবা শতকরা পরিবর্তনের ফলে চাহিদার পরিমাণের যে পরিবর্তন হয়, আপেক্ষিক বা শতকরা পরিবর্তন হয় তাকে চাহিদার আয় স্থিতিস্থাপকতা বলে। আয় স্থিতিস্থাপকতা নির্ণয়ের সূত্র হচ্ছে ইউআই। ইকোনমিক্সকে ওয়াই দিয়ে আয় চিহ্নিত করা হয়। আবারও বলছি, ইকোনমিক্সে ওয়াইকে আয় সিম্বলাইজ করা হয়, আয়ের সিম্বলাইজ করা হয়। ইউআই ইকুয়াল ডেল্টা কিউ ভাগ ডেল্টা ওয়াই ইন্টু ওয়াই বাই কিউ, এ হচ্ছে সূত্র। এক্ষেত্রে ডেল্টা কিউ হচ্ছে চাহিদা পরিবর্তনের পরিমাণ, ডেল্টা ওয়াই হচ্ছে আয় পরিবর্তনের পরিমাণ, ওয়াই হচ্ছে প্রাথমিক আয় আর কিউ হচ্ছে প্রাথমিক চাহিদা। তবে এই ক্ষেত্রে আমাদের কিছু কিছু বিষয়গুলো মাথায় রাখতে হবে যে এখানে তোমরা খেয়াল করো, এখানে একটা নোট লেখা আছে, সাধারণ দ্রব্যের ক্ষেত্রে আয় স্থিতিস্থাপকতা ধনাত্মক হয়। অর্থাৎ সাধারণ দ্রব্যের ক্ষেত্রে আমাদের যদি আয় স্থিতিস্থাপকতা বের করি তার মান হবে ধনাত্মক বা পজিটিভ। কারণ সাধারণ দ্রব্যের ক্ষেত্রে কি হয়, আয় বাড়লে দ্রব্যের চাহিদা বাড়ে, আয় কমলে দ্রব্যের চাহিদা কমে। তাই এক্ষেত্রে মানগুলো যদি সমমুখী, আয় বাড়ার সাথে চাহিদা বৃদ্ধি পায়, আয় কমার সাথে চাহিদা কমে যায়, তাই এক্ষেত্রে আমাদের মানগুলো সমমুখী বা ধনাত্মক। কিন্তু নিকৃষ্ট গিফেন দ্রব্যের ক্ষেত্রে আয় স্থিতিস্থাপকতার মান ধনাত্মক হয় না, সেক্ষেত্রে মান হয় ঋণাত্মক। আমি আবারও বলছি, নিকৃষ্ট ও গিফেন দ্রব্যের ক্ষেত্রে আমাদের আয় স্থিতিস্থাপকতার মান ঋণাত্মক হয়। নিকৃষ্ট গিফেন দ্রব্যগুলো কি হতে পারে, যেমন ধরো ডাল, আলু, আটা ইত্যাদি জাতীয় দ্রব্য। এই জাতীয় দ্রব্যের ক্ষেত্রে আয় বেড়ে গেলে চাহিদা কমে যায়। আমি আবারও বলছি, নিকৃষ্ট গিফেন দ্রব্যের ক্ষেত্রে যদি আয়টা বেড়ে যায় তাহলে চাহিদা কমে যায়। যেখানে সাধারণ দ্রব্যের ক্ষেত্রে আয় বাড়লে চাহিদা বাড়ে, সেক্ষেত্রে নিকৃষ্ট দ্রব্যের ক্ষেত্রে আয় বাড়লে চাহিদা কমে, আবার আয় কমলে চাহিদা বাড়ে। এই বিষয়গুলো আমাদের খেয়াল রাখতে হবে। আমরা সাধারণ দ্রব্যের ক্ষেত্রেও আয় স্থিতিস্থাপকতা কীভাবে বের করতে হয় সেটা দেখব একটি উদাহরণের মাধ্যমে। আবার নিকৃষ্ট গিফেন দ্রব্যের ক্ষেত্রেও কীভাবে আয় স্থিতিস্থাপকতা ঋণাত্মক হয় সেটাও আমরা পরবর্তীতে একটি উদাহরণের মাধ্যমে দেখার চেষ্টা করব। তোমরা বিষয়টি মনোযোগ সহকারে খেয়াল করো। আমরা এখন সাধারণ দ্রব্যের ক্ষেত্রে আয় স্থিতিস্থাপকতা নির্ণয় করব। সাধারণ দ্রব্যের ক্ষেত্রে আয় স্থিতিস্থাপকতা নির্ণয় করতে হলে আমাদের জেনে রাখতে হবে যে আয় বাড়লে চাহিদা বাড়ে, আয় কমলে চাহিদা কমে। অর্থাৎ আয়ের সাথে চাহিদার সম্পর্ক হচ্ছে সমমুখী, তাই এক্ষেত্রে স্থিতিস্থাপকতার মান হবে ধনাত্মক। বিষয়টি আমরা একটি গাণিতিক উদাহরণের মাধ্যমে বোঝার চেষ্টা করি। শিক্ষার্থীরা, এখন আমরা সাধারণ দ্রব্যের ক্ষেত্রে আয় স্থিতিস্থাপকতা কীভাবে নির্ণয় করতে হয় সেটা শিখব। তোমরা বোর্ডে লক্ষ্য করলে দেখবে যে একটি গাণিতিক উদাহরণ দেওয়া হয়েছে। আমরা সেই গাণিতিক উদাহরণ থেকে সাধারণ দ্রব্যের ক্ষেত্রে আয় স্থিতিস্থাপকতা নির্ণয় করব। খেয়াল করে এখানে কি লেখা আছে, কোনো ব্যক্তির আয় 2000 টাকা থেকে বেড়ে 4000 টাকা হলে চাহিদার পরিমাণ বেড়ে 100 একক থেকে 200 একক হলে ইউআই নির্ণয় করো। ইউআই মিনস ইলাস্টিসিটি অফ ইনকাম, অর্থাৎ আয় স্থিতিস্থাপকতা নির্ণয় করো। তাহলে আগের মতোই প্রথমে কিউ হচ্ছে প্রাথমিক চাহিদার পরিমাণ কত, আমার এখানে দেওয়া আছে প্রাথমিক চাহিদার পরিমাণ 100, তাহলে কিউ ইকুয়াল 100। তারপর Q1 ইকুয়াল এখানে আছে 200, অর্থাৎ চাহিদার পরিমাণ বেড়ে গিয়ে কত হয়েছিল 200, তাহলে পরিবর্তিত চাহিদা 200। ওয়াই হচ্ছে প্রাথমিক আয়, এখানে আমার প্রাথমিক আয় ছিল
2000 টাকা, তাই প্রাথমিক আয় ওয়াই ইকুয়াল 2000। পরে আয় বেড়ে গিয়ে কত হয়েছে 4000 টাকা, তাই ওয়াই ওয়ান অর্থাৎ পরিবর্তিত আয় এখানে হয়েছে 4000 টাকা। তো এই মানগুলো আমাদের অঙ্কে দেওয়া আছে। এখন এই মানগুলো থেকে আমরা ডেল্টা কিউ ডেল্টা ওয়াই মানটা নির্ণয় করব। তো ডেল্টা কিউর মান বের করতে হলে কিউ ওয়ান থেকে কিউ বিয়োগ করব। কিউ ওয়ান হচ্ছে 200 আর কিউ হচ্ছে 100, 200 থেকে 100 বিয়োগ করলে আমরা পাই 100 একক। একইভাবে আমরা ডেল্টা ওয়াইয়ের মান নির্ণয় করব। ওয়াই ওয়ান থেকে ওয়াই বিয়োগ করলে আমরা ডেল্টা ওয়াইয়ের মান পাবো। এখানে ওয়াই ওয়ান দেওয়া আছে আমাদের কত 4000, আর ওয়াই মান দেওয়া হচ্ছে 2000, তাহলে আমার ডেল্টা ওয়াইয়ের মান হচ্ছে 2000 টাকা। এখন এই মানগুলো জাস্ট আমরা সূত্র উপস্থাপন করব, তাহলে আমরা আই স্থিতিস্থাপকতার মানটা পেয়ে যাব। তো দেখি যে সূত্রে আমরা বসিয়ে ডেল্টা কিউর মান কত দেওয়া আছে, ডেল্টা কিউর মান দেওয়া আছে 100 একক, তাই 100 একক বসালাম। তারপর আছে ডেল্টা ওয়াইয়ের মান আমাদের এখানে কত হয়েছে 2000 টাকা, তো ডেল্টা ওয়াইয়ের মান 2000 টাকা বসালাম। আর ওয়াই হচ্ছে প্রাথমিক আয় বা প্রথম যে আয়টা ছিল 2000, আর কিউ হচ্ছে প্রাথমিক চাহিদা বা প্রথম যে চাহিদা পরিমাণ ছিল সেটা হচ্ছে 100 একক। এখন এটাকে আমরা গুণ ভাগ করে যে মান পাই সেটা হচ্ছে 1। সুতরাং এক্ষেত্রে আই স্থিতিস্থাপকতার মান হচ্ছে 1। এই মানটা ধনাত্মক মান, যেহেতু এটা সাধারণ দ্রব্যের ক্ষেত্রে আই স্থিতিস্থাপকতা নির্ণয় করেছি, তাই এই মানটা ধনাত্মক হয়েছে। কিন্তু নিকৃষ্ট গিফেন দ্রব্যের ক্ষেত্রে কিন্তু মানটা আমাদের ধনাত্মক হবে না, সেক্ষেত্রে মানটা ঋণাত্মক হয়ে যাবে। আমরা সেটাও একটা উদাহরণের মাধ্যমে তোমাদের বোঝানোর চেষ্টা করব। কিন্তু সাধারণ দ্রব্যের ক্ষেত্রে আমরা যদি পরীক্ষায় সাধারণ দ্রব্যের ক্ষেত্রে আসে আই স্থিতিস্থাপকতা নির্ণয় করো, সেক্ষেত্রে আমরা এই নিয়মে আই স্থিতিস্থাপকতাগুলো নির্ণয় করতে পারবো। এবং তোমাদের বোর্ড পরীক্ষায় এমসিকিউতে এগুলো এটার উপর 1 থেকে 2টা এমসিকিউ কোশ্চেন থাকে। আশা করি তোমরা এই নিয়মটা বুঝে গেলে ওই পরীক্ষার কোশ্চেনের আনসারগুলো সহজে দিতে পারবা। তাহলে এখন আমরা সাধারণ দ্রব্যের ক্ষেত্রে আই স্থিতিস্থাপকতার মান পেয়েছি ওয়াই, এটা ধনাত্মক মান। এখন আমরা শেখার চেষ্টা করব নিকৃষ্ট বা গিফেন দ্রব্যের ক্ষেত্রে আই স্থিতিস্থাপকতার মান কীভাবে নির্ণয় করতে হয়, সেটা আমরা এখন বোঝার চেষ্টা করব। এখন আমরা নিকৃষ্ট দ্রব্যের ক্ষেত্রে আই স্থিতিস্থাপকতা কীভাবে নির্ণয় করতে হয় সেটা শিখব। এখানে একটি গাণিতিক উদাহরণ দেওয়া আছে, আমি সংজ্ঞাটা আরেকটু বলে দিই। নিকৃষ্ট দ্রব্যের ক্ষেত্রে আয় বাড়লে নিকৃষ্ট দ্রব্যের চাহিদা কমে, আয় কমলে নিকৃষ্ট দ্রব্যের চাহিদা বাড়ে। যেহেতু আয়ের সাথে এক্ষেত্রে দ্রব্যের সম্পর্ক বিপরীতমুখী, তাই নিকৃষ্ট ও গিফেন দ্রব্যের ক্ষেত্রে আয় স্থিতিস্থাপকতার মান ঋণাত্মক হয়। আমি এখন এখানে একটি তোমরা বোর্ডের লক্ষ্য করবে, একটা গাণিতিক এক্সাম্পল দেওয়া হয়েছে, একটু আমরা পড়ি। কোনো ব্যক্তির আয় 2000 টাকা, তখন নিকৃষ্ট দ্রব্যের চাহিদা 200 একক। আয় বেড়ে 4000 টাকা হলে নিকৃষ্ট দ্রব্যের চাহিদার পরিমাণ হয় 100 একক। এক্ষেত্রে ওয়াই নির্ণয় করো বা আই স্থিতিস্থাপকতা নির্ণয় করো। এখানে আমাকে বলেই দিয়েছে নিকৃষ্ট দ্রব্যের চাহিদা, অর্থাৎ নিকৃষ্ট দ্রব্যের চাহিদা আয় বাড়লে নিকৃষ্ট দ্রব্যের চাহিদা আমাদের কি হয় কমে যায়, বা আয় কমলে নিকৃষ্ট দ্রব্যের চাহিদা আমাদের বেড়ে যায়। আমরা এখন এই এক্সাম্পল থেকে যে ডাটাগুলো পেয়েছি, কিউ অর্থ হচ্ছে প্রাথমিক চাহিদা, তো প্রাথমিক চাহিদা আমার ছিল 200। কিউ ওয়ান হচ্ছে পরিবর্তিত চাহিদা, পরিবর্তিত চাহিদা হচ্ছে 100। যেহেতু আয় বেড়ে গেছে এক্ষেত্রে আয়, তাই চাহিদার পরিমাণ কমে গেছে, তাই 100 একক। একইভাবে ওয়াই প্রাথমিক আয় ছিল 2000 টাকা, পরে আয় বেড়ে গিয়ে হয়েছে ওয়াই ওয়ান ইকুয়াল 4000 টাকা। এখন আমরা ডেল্টা কিউ মান বের করব। কিউ ওয়ান থেকে কিউ বিয়োগ করলে আমরা ডেল্টা কিউ মান পাই। এখানে ডেল্টা কিউর মান আছে -100। একইভাবে ডেল্টা ওয়াইয়ের মান ওয়াই ওয়ান থেকে ওয়াই বিয়োগ করলে, অর্থাৎ 4000 থেকে 2000 বিয়োগ করলে আমরা যে মান পাই সেটা হচ্ছে 2000 টাকা। এখন এই মানগুলো আমরা জাস্ট সূত্রে উপস্থাপন করব। আরেকটু বলে রাখি, সাধারণ দ্রব্যের ক্ষেত্রে আই স্থিতিস্থাপকতার সূত্র ও নিকৃষ্ট দ্রব্যের ক্ষেত্রে আই স্থিতিস্থাপক সূত্র উভয় ক্ষেত্রে একই রকমের সূত্র ব্যবহার করেছি আমরা, এবং সূত্রটি একই রকমের হয়, কিন্তু মানের তারতম্য হয়ে যায়। খেয়াল করো, এখন ডেল্টা কিউর মান আমাদের এখানে কত হয়েছে, ডেল্টা কিউর মান -100, আমি -100 বসিয়েছি। ডেল্টা ওয়াইয়ের মান আসছে 2000 বসিয়েছি। ওয়াই হচ্ছে প্রাথমিক আয়, প্রাথমিক আয় ছিল আমাদের 2000 টাকা। কিউ হচ্ছে প্রাথমিক চাহিদা পরিমাণ ছিল 200।
এখন এটাকে আমরা ভাগ গুণ যা হোক করে যে মান পাই -1/2 অর্থাৎ হাফ, এগুলো -0.5। যেহেতু এটা নিকৃষ্ট দ্রব্য তাই এক্ষেত্রে আমাদের স্থিতিস্থাপকতার মান ঋণাত্মক হয়েছে। আমরা এর আগে সাধারণ দ্রব্যের ক্ষেত্রে স্থিতিস্থাপক মান বের করেছি, সেক্ষেত্রে মানটি হয়েছিল ধনাত্মক, কিন্তু এক্ষেত্রে মানটি ঋণাত্মক হয়েছে। তাই পরীক্ষায় যদি নিকৃষ্ট দ্রব্যের ক্ষেত্রে স্থিতিস্থাপক মান বের করতে হয়, অবশ্যই সেই মানটি তোমাদের ঋণাত্মক হবে। যদি সেক্ষেত্রে ধনাত্মক মান পাওয়া যায় তাহলে অঙ্কটি ভুল হয়ে যাবে। তাই আমাদের এক্ষেত্রে সাধারণ দ্রব্যের ক্ষেত্রে স্থিতিস্থাপকতা মান বের করতে বলছে নাকি ঋণাত্মক দ্রব্যের ক্ষেত্রে স্থিতিস্থাপকতা মান বের করতে হয়েছে, সেটা আমরা প্রশ্নে ভালো করে আগে বুঝে নেব। যেহেতু এক্ষেত্রে ঋণাত্মক দ্রব্যের ক্ষেত্রে স্থিতিস্থাপকতা মান বের করতে বলা হয়েছে, তাই আমরা এই স্থিতিস্থাপকতা মান এখানে বের করেছি, এখানে ঋণাত্মক ফলাফল আসছে। বিষয়টি এভাবে আমরা সাধারণ দ্রব্যের ক্ষেত্রে ও নিকৃষ্ট গিফেন দ্রব্যের ক্ষেত্রে স্থিতিস্থাপকতা মান বের করতে পারবো। আশা করি তোমরা সেই বিষয়টি ভালো করে বুঝতে পেরেছো এবং তোমরা বাসায় এটি বারবার প্র্যাকটিস করবে, তাহলে তোমাদের আয়ত্তে চলে আসবে। এখন আমরা আর স্থিতিস্থাপকতা সম্পর্কে জানার চেষ্টা করব। প্রথমে সংজ্ঞাটা আমরা শিখি, বা সংজ্ঞাটা আমরা একটু বলি, তোমরা খেয়াল করো। দুটি সম্পর্কযুক্ত দ্রব্যের মধ্যে একটি দ্রব্যের দামের আপেক্ষিক অথবা শতকরা পরিবর্তনের ফলে অন্য দ্রব্যের চাহিদার পরিমাণে যে শতকরা পরিবর্তন হয় তাকে আর স্থিতিস্থাপকতা বলে। আমি আবারও বলছি, দুটি সম্পর্কযুক্ত দ্রব্যের মধ্যে একটি দ্রব্যের দামের আপেক্ষিক অথবা শতকরা পরিবর্তনের ফলে অন্য দ্রব্যের চাহিদার পরিমাণের যে শতকরা পরিবর্তন হয় তাকে বা তার পরিমাণকে আর স্থিতিস্থাপকতা বলে। এখন সম্পর্কযুক্ত দ্রব্য হচ্ছে দুই ধরনের। এখানে আমি লিখেছি পরিবর্তক দ্রব্য বা সাবস্টিটিউট প্রোডাক্ট, আর একটা হচ্ছে পরিপূরক দ্রব্য কমপ্লিমেন্টারি প্রোডাক্ট। পরিবর্তক দ্রব্য কোনগুলো? যে দ্রব্য একটির পরিবর্তে আরেকটি ব্যবহার করা যায়। তোমরা পরিবর্তক দ্রব্যের একটি উদাহরণ খেয়াল করলে বুঝতে পারবা। যেমন মাছ আমাদের কিসের চাহিদা পূরণ করে? আমিষের চাহিদা পূরণ করে। আবার মাংস আমাদের আমিষের চাহিদা পূরণ করে। মাছ দিয়ে আমিষের চাহিদা পূরণ করা যায়, আবার মাংস দিয়ে আমিষের চাহিদা পূরণ করা যায়। তাই আমি আমিষের চাহিদা পূরণ করতে মাছের পরিবর্তে মাংস ব্যবহার করতে পারি, বা মাংসের পরিবর্তে মাছও ব্যবহার করতে পারি। দুটা দিয়ে আমার আমিষের চাহিদা পূরণ হবে। এই জাতীয় দ্রব্যগুলো হচ্ছে পরিবর্তক দ্রব্য। আবার চিনি, গুড়, চিনি দিয়েও চা খাওয়া যায়, গুড় দিয়েও চা খাওয়া যায়। তাই একটা আর একটার পরিবর্তক। চিনি চায়ের বিকল্প হিসেবে ব্যবহার করা যায়, বা গুড়ের বিকল্প হিসেবে চিনিও ব্যবহার করা যায়। এই দ্রব্যগুলো হচ্ছে পরিবর্তক দ্রব্য। আর পরিবর্তক দ্রব্যের ক্ষেত্রে আর স্থিতিস্থাপকতার মান ধনাত্মক হয়। আমি আবার বলছি, পরিবর্তক দ্রব্যের ক্ষেত্রে আর স্থিতিস্থাপকতার মান ধনাত্মক হয়। তোমাদের জ্ঞানমূলক কোশ্চেনে এই কোশ্চেনটা হয়ে থাকে, পরিবর্তক দ্রব্যের ক্ষেত্রে আর স্থিতিস্থাপন কেমন হয়। তোমরা জিনিসটা মনে রাখবে যে পরিবর্তক দ্রব্যের ক্ষেত্রে আর স্থিতিস্থাপকতার মান ধনাত্মক হয়। পরিপূরক দ্রব্য কমপ্লিমেন্টারি প্রোডাক্ট, মানে একটা সাহায্য ছাড়া আর একটা হয় না। এই বিষয়গুলো কি দেখো, হোয়াইট বোর্ড, মার্কার, দুটো একে অপরের পরিপূরক। আমার কাছে হোয়াইট বোর্ড আছে, মার্কার নেই, তাহলে আমি কিন্তু লিখতে পারবো না। বা মার্কার আছে, হোয়াইট বোর্ড নেই, আমি তাহলে লিখতে পারবো না। কাগজ কলম একই রকম বিষয়, কাগজ আছে কলম নেই, আমি কাগজের উপর ব্যবহার করতে পারবো না। আবার কলম আছে কাগজ নেই, তাহলে আমি ওই কলম ব্যবহার করে কিছু লিখতে পারবো না। এই বিষয়গুলো হচ্ছে পরিপূরক দ্রব্য। আর পরিপূরক দ্রব্যের ক্ষেত্রে আর স্থিতিস্থাপকতার মান ঋণাত্মক হয়। আবারও বলছি, পরিপূরক দ্রব্যের ক্ষেত্রে আর স্থিতিস্থাপকতার মান ঋণাত্মক হয়। এখানে আর স্থিতিস্থাপকতার একটি সূত্র দেওয়া হয়েছে, ডেল্টা কিউ এক্স বাই ডেল্টা পি ওয়াই ইন্টু পি ওয়াই বাই কিউ এক্স। এই সূত্র ও পরিবর্তক দ্রব্যের ক্ষেত্রে মান কীভাবে ধনাত্মক মান পাই, পরিপূরক দ্রব্যের ক্ষেত্রে কীভাবে ঋণাত্মক মান পাওয়া যায়, এই বিষয়গুলো আমরা পরবর্তী কোনো একটি ক্লাসে আবার আলোকপাত করব। তোমরা এতক্ষণ যা শেখানোর চেষ্টা করেছে আশা করি তোমরা ভালো করে বুঝতে পেরেছো। বাসায় এই বিষয়গুলো বারবার তোমরা প্র্যাকটিস করবো, তাহলে তোমাদের আয়ত্তে চলে আসবে বিষয়গুলো, এবং তোমরা পরীক্ষায় এই জাতীয় কোনো কোশ্চেন আসলে সহজে আনসার করতে পারবা। শিক্ষার্থী বন্ধুরা, এতক্ষণ পর্যন্ত আমরা যেসব বিষয় নিয়ে আলোচনা করেছি আশা করি তোমরা সেটি ভালোভাবে বুঝতে পেরেছো। বাসায় এই বিষয়গুলো বারবার
তোমরা প্র্যাকটিস করবে, তাহলে তোমাদের আয়ত্তে চলে আসবে এবং এই জাতীয় কোনো কোশ্চেন আসে তোমরা তা সহজেই সলিউশন করতে পারবে। আর আজকের মধ্যে এখানেই শেষ করছি। পরবর্তী কোনো ক্লাসে আমরা আর স্থিতিস্থাপকতার ক্ষেত্রে পরিবর্তিত দ্রব্যের ক্ষেত্রে কীভাবে সমাধান করব, পরিপূরক দ্রব্যের ক্ষেত্রে কীভাবে সমাধান করব, সেসব বিষয়গুলো আলোচনা করার চেষ্টা করব। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, বাসায় অবস্থান করো এবং সবাই সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।